ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আজকে সিসিভিজি 7 এর সিলেবাস নিয়ে। সিসিভিজি 7 অর্থাৎ আপনাদের সেকেন্ড ইয়ারের 7th পেপারের যে সিলেবাস, এই সিলেবাসটি আজকে বিস্তারিত আলোচনা করব। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ সিলেবাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। সিসিভিজি 7 এই 7th পেপারের আপনাদের যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসটিতে রয়েছে 5টি মডিউল। অর্থাৎ আপনাদের এই সিলেবাসটিকে 5টি মডিউলে ভাগ করা রয়েছে। 5টি মডিউলের মধ্যে কি কি রয়েছে প্রত্যেকটি মডিউলে, সেগুলি আজকে আলোচনা করব। তো প্রথমেই চলে যাব মডিউল 1। মডিউল 1-এ রয়েছে কাব্য এবং কবিতা। এখানে কাব্য এবং কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য কবিতা, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত এবং বিষ্ণুদেব, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এবং কবিতা সিংহ। এই যে কজনের নাম পড়লাম তাদের কাব্য এবং কবিতা মডিউল 1-এর মধ্যে রয়েছে। তো একক 1-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতা আপনাদের পড়তে হচ্ছে একক 1-এ। সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের যে পর্ব, এখানে 6টি পর্ব রয়েছে, অর্থাৎ পঞ্চম ষষ্ঠ এরকম পর্ব করে ভাগ করে দেওয়া রয়েছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব এবং ষষ্ঠ পর্ব, এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলোকে ভাগ করা রয়েছে। এবং এই কাব্যের মধ্যে কি কি কবিতা রয়েছে সেগুলিও আপনাদের পড়তে হচ্ছে। এই যে বললাম ভাগ করা রয়েছে, পর্বে ভাগ করা রয়েছে, বা যদি পর্যায়ে ভাগ করা থাকে সেখানে এই পর্যায়গুলিতে কি কি কবিতা পড়ছে সেই কবিতাগুলিও আপনাদের একক 1-এ থাকছে। এরপরে যাব একক 2। একক 2-তে কি রয়েছে? একক 2-তে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্য, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগুলি কি কি, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যের মধ্যে কি কি কবিতা রয়েছে সেই কবিতাগুলি আপনাদের একক 2-এ পড়তে হবে। এরপর চলে যাব একক 3-তে। একক 3-তে রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মহিতলাল মজুমদার। এই যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে কাব্য বা কবিতা রয়েছে সেগুলি আপনাদের পড়তে হবে। মহিতলাল মজুমদারের যে কাব্য কবিতা সেগুলি পড়তে হবে। এর সাথে আপনাদের পড়তে হবে যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবি প্রতিভা, মহিতলাল মজুমদারের কবি প্রতিভা, যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে কাব্য রয়েছে সেগুলিকে কটি পর্বে বা কটি বিভাগে ভাগ করা রয়েছে সেই পর্বগুলি সম্পর্কে আপনাদের পড়তে হবে। এবং মহিতলাল মজুমদারের যে কাব্যগুলি রয়েছে সেগুলি পড়তে হবে। এই একক 3-এর মধ্যে এগুলি আপনাদের পড়তে হচ্ছে। এরপরে যাব একক 4। একক 4-এ আপনাদের রয়েছে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। এখানে কাজী নজরুল ইসলামের যে কাব্য কবিতা রয়েছে সেগুলি পড়তে হচ্ছে। বিশেষ করে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বিভিন্ন কবিতা রয়েছে সেগুলি পড়তে হবে। থাকছে জীবনানন্দ দাশ, জীবনানন্দের যে কাব্য সেই কাব্যগুলি কি কি সেগুলি আপনাদের পড়তে হবে। এবং জীবনানন্দের যে সমস্ত কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি এই এককের মধ্যে থাকছে। একক 5। একক 5-এ রয়েছে সুধীন্দ্রনাথ দত্ত এবং বিষ্ণুদেব, তাদের কাব্য কবিতা। কাব্য এবং কবিতা তাদের পড়তে হচ্ছে যে সুধীন্দ্রনাথ দত্তের যে কবি প্রতিভা তার পরিচয় দিন, বিষ্ণুদের কবি প্রতিভার পরিচয় দিন, এবং কবিতা রচনায় যে বিষ্ণুদের যে ভূমিকা সেই ভূমিকা আলোচনা করুন। এই সমস্ত যে প্রশ্ন সেই প্রশ্নগুলি আপনারা এই একক 5-এ পেয়ে যাচ্ছেন। একক 6। একক 6-এ কি রয়েছে? সমর সেন। সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আপনাদের সমর সেনের যে কাব্য কবিতা রয়েছে সেগুলি পড়তে হবে। সমর সেন আধুনিক যে কবি সেই তার মধ্যে সমর সেন একজন বিখ্যাত কবি, তার যে কৃতিত্ব সেটি আপনাদের পড়তে হচ্ছে। বা এখানে একক 6-এর মধ্যে থাকছে আরো সুভাষ মুখোপাধ্যায়ের যে কবি প্রতিভা সেটি থাকছে। সুকান্ত ভট্টাচার্যের যে সমস্ত কবিতা রয়েছে সেই কবিতাগুলি এখানে আপনাদের পড়তে হবে। এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত কৃতিত্ব রয়েছে কবিতা রচনায় বা কাব্য রচনায় সেগুলি এখানে থাকছে। এরপরে একক 7। একক 7-এ থাকছে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এবং কবিতা সিংহ। এখানে আপনাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের কবি মনের যে বৈশিষ্ট্য সেটি পড়তে হবে একক 7-এ আপনারা পাবেন।
শক্তি চট্টোপাধ্যায়ের যে কবিতা সেগুলি পাবেন একক সাথে, সেখানে আপনাদের শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাগুলি সম্পর্কে জানতে হবে এবং কবিতা সিংহের যে সমস্ত কবিতা রয়েছে সেগুলি আপনাদের এখানে পড়তে হচ্ছে। অর্থাৎ এই হলো মডিউল 1-এর সিলেবাস। এরপর চলে যাব মডিউল 2। মডিউল 2-তে একক আটে কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আগে পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য এবং কবিতা আগের মডিউলে, অর্থাৎ মডিউল 1-এ দেখলাম। সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতা। এখানে একক আটে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এবং নাট্যকার, অর্থাৎ এখানে যে সমস্ত নাটকগুলো আপনারা পড়তে পারবেন, নাটকগুলি রচনা কে করেছিলেন তাদের সম্পর্কে আপনাদের জানতে হবে। অর্থাৎ 8 থেকে 12 পর্যন্ত যে টপিকটা রয়েছে মডিউল 2-এর, সেখানে থাকছে নাটক এবং নাট্যকার। তো একক আটে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কি সেটি এখানে আপনাদের একক আটে পেয়ে যাচ্ছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত নাটকগুলি রচনা করেছিলেন সেই সমস্ত নাটকগুলি সম্পর্কে আপনাদের একক আটে জানতে হচ্ছে। এবং একক 9-এ থাকছে দ্বিজেন্দ্রলাল রায়, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় কি নাটক রচনা করেছিলেন, নাট্য সাহিত্যে তার কি ভূমিকা, তার যে বিভিন্ন প্রহসন রয়েছে সেই প্রহসনগুলি কি সেগুলি সম্পর্কে আপনাদের একক 9-এ পড়তে হচ্ছে। একক 10-এ রয়েছে বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য কি ধরনের নাটক রচনা করেছেন, বিজন ভট্টাচার্যের যে সমস্ত বিভিন্ন নাটক রয়েছে, বিজন ভট্টাচার্যের একটি নাটক পাবেন নবান্ন বলে, সেই নাটকটির কি ভূমিকা। তো বিভিন্ন নাটক এখানে পড়তে হবে এবং সেই নাটকগুলিতে কি রয়েছে বা নাটকগুলির বিষয়বস্তু, নাটকগুলি রচনায় নাট্যকারদের ভূমিকা কি, সেই এই এককগুলির মধ্যে আপনাদের পড়তে হচ্ছে। এখানে যেমন একক 10-এ বিজন ভট্টাচার্যের আগুন নামক একটি রচনা পেয়ে যাবেন, জবানবন্দি নামে একটি রচনা পাবেন, নবান্ন নামে একটি রচনা পাবেন। এইসব নাটক রচনায় তার ভূমিকা কি সেগুলি আপনাদের একক 10-এ থাকছে। এরপর একক 11। একক 11-তে রয়েছে তুলসী লাহিড়ী এবং মন্মথ রায়। একক 11-তে তুলসী লাহিড়ী এবং মন্মথ রায়ের যে নাট্য সাহিত্যে তাদের যে অবদান সেটি এখানে আপনাদের থাকছে এবং তুলসী লাহিড়ী কি নাটক রচনা করেছিলেন, নাট্য সাহিত্যে তার ভূমিকা কি সেগুলি পড়তে হবে। একক 11-এ আরও থাকছে মন্মথ রায়, অর্থাৎ মন্মথ রায় বিভিন্ন নাটক রচনা করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক যেগুলি রয়েছে সেগুলি মন্মথ রায়ের কি সেগুলি সম্পর্কে আপনাদের এখানে থাকছে। এবং তুলসী লাহিড়ীর বিখ্যাত যে সমস্ত রচনা, দুঃখীর ইমান, ছেঁড়া তার, এই সমস্ত রচনাগুলি আপনাদের একক 11-তে পড়তে হচ্ছে। এরপর একক 12। একক 12-এ রয়েছে আপনাদের নাট্যকার উৎপল দত্ত এবং বাদল সরকার। উৎপল দত্তের নাট্য সাহিত্যের কি ভূমিকা, বাদল সরকারের নাট্য সাহিত্যে কি ভূমিকা, সেগুলি আপনাদের একক 12-এ পড়তে হচ্ছে। তাদের যে সমস্ত রচনাগুলি রয়েছে, অর্থাৎ তারা যে সমস্ত নাটক রচনা করেছেন সেগুলি আপনাদের পড়তে হবে একক 12-এ। এবং একক 12-তে আরও পাবেন যে অঙ্গার, কল্লোল, ফেরারি ফৌজ, টিনের তলোয়ার, এই সমস্ত যে সমস্ত রচনাগুলি রয়েছে এগুলি উৎপল দত্তের রচনা, সেই রচনাগুলি সম্পর্কে আপনাদের পড়তে হচ্ছে। এবং বাদল সরকারের আরও যে সমস্ত রচনা রয়েছে সেগুলি আপনাদের একক 12-এ পেয়ে যাবেন। এরপরে চলে যাব মডিউল 3। মডিউল 3-তে রয়েছে কথা সাহিত্য। কথা সাহিত্য বলতে মূলত আমরা বুঝে থাকি যে উপন্যাস এবং ছোট গল্পকে। তো এখানে যে সমস্ত এককগুলি দিয়েছে 13 থেকে 21 পর্যন্ত, এখানে আপনাদের উপন্যাস এবং ছোট গল্প থাকছে। তো এখানে আগে বললাম নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর দেখলাম। প্রথমে মডিউল 1-এ রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, এখানে মডিউল 3-তেও রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, সেখানে একক 13-এ রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে কথা সাহিত্যে, অর্থাৎ উপন্যাস রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা, তিনি কি উপন্যাস রচনা করেছিলেন, তিনি কি ছোট গল্প রচনা করেছিলেন, সেগুলি আপনাদের একক 13-এ থাকছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন উপন্যাস রয়েছে, যেমন চতুরঙ্গ যদি বলি, বা আরও উপন্যাস রয়েছে প্রেমমূলক যে সমস্ত তার উপন্যাস, এবং চোখের বালি, তার বিভিন্ন রকম উপন্যাস এখানে আপনারা পড়বেন একক 13-তে। একক 14-এ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত রচনা রয়েছে উপন্যাস এবং ছোট গল্প, এখানে উপন্যাস এবং ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আপনারা পড়বেন। একক 14-এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে কি অবদান সেটি পড়তে হবে আপনাদের, একক 14-এ এগুলি থাকছে। এবং তার যে বিভিন্ন রকম উপন্যাস রয়েছে, বিভিন্ন উপন্যাসের ভাগ রয়েছে, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, এই সমস্ত উপন্যাসগুলি বিভাগগুলি আপনাদের পড়তে হবে। বিভিন্ন যে উপন্যাসগুলি রয়েছে তার ভূমিকা কি, বা কিছু উপন্যাসের ভূমিকা, উপন্যাসের বিষয়বস্তু, এই সমস্ত বিষয় একক 14-এ থাকছে।
একক 15 রয়েছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উপন্যাসগুলি রয়েছে সেগুলি আপনাদের পড়তে হচ্ছে, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ছোট গল্প রচনা করেছিলেন, ছোট গল্প রচনায় তার যে মৌলিকতা সেটি আপনাদের পড়তে হবে। এবং এখানে থাকছে তার উপন্যাস, অর্থাৎ একটি উপন্যাস যদি বলি, বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, সেটি আপনারা জানেন সবাই, সেটি এখানেও পড়তে হচ্ছে। পরবর্তী একক 16 রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উপন্যাস রয়েছে সেই উপন্যাসে তার কৃতিত্ব কি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঔপন্যাসিক যে মৌলিকতা সেটি কি বা সেটি কী রকম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির বিভিন্ন পর্ব রয়েছে, সেই পর্বের যে কোনো পর্বগুলির সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং একক 16-এ তারাশঙ্কর রায়ের যে সমস্ত ছোট গল্প রয়েছে সেই ছোট গল্পগুলির দিয়েছে একক 16-তে, সেই ছোট গল্পগুলি সম্পর্কে আপনাদের এখানে একক 16 পড়তে হচ্ছে। এরপর একক 17 রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়। একইভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনায় কি ভূমিকা রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় কি কি উপন্যাস রচনা করেছিলেন, কি কি ছোট গল্প রচনা করেছিলেন, তার ছোট গল্প রচনায় আধুনিকতার কি পরিচয় পাওয়া যায়, এই সমস্ত বিষয়ে একক 17-এ পড়তে হচ্ছে। একক 18 চলে যাব। একক 18 রয়েছে সতীনাথ বাদুড়ি, অর্থাৎ সতীনাথ বাদুড়ির কথা সাহিত্যে ভূমিকা কি, সতীনাথ বাদুড়ি কি কি উপন্যাস রচনা করেছিলেন, সতীনাথ বাদুড়ির যে সমস্ত গল্পগুলি রয়েছে সেই সমস্ত গল্পের বৈশিষ্ট্য কি, সেগুলি থাকছে একক 18-তে। বা সতীনাথ বাদুড়িকে মহাকাব্যিক উপন্যাস তিনি রচনা করেছিলেন। সতীনাথ বাদুড়ি তার যে সমস্ত মৌলিকতা রয়েছে সেই সমস্ত মৌলিকতাগুলি পড়তে হবে। তার বিভিন্ন রকমের উপন্যাস রয়েছে, যেমন জাগরী উপন্যাস রয়েছে, আঙ্গিক গঠনে তার সতীনাথ বাদুড়ির বিভিন্ন ভূমিকা রয়েছে, সেগুলি একক 18-তে পড়তে হচ্ছে। এরপরে যাব একক 19। একক 19-এ রয়েছে জগদীশ গুপ্ত, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র এবং সুবোধ ঘোষ। একক 19-এ জগদীশ গুপ্ত, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র এবং সুবোধ ঘোষ কি কি রচনা করেছেন, অর্থাৎ কি কি উপন্যাস রচনা তারা করেছেন, কি কি ছোট গল্প রচনা তারা করেছেন, সেগুলি আপনাদের এখানে পড়তে হবে। এবং প্রত্যেকটি কথা সাহিত্যিকের রচনার যে বৈশিষ্ট্যগুলি সেগুলি এখানে আপনাদের থাকছে। এরপর চলে যাব একক 20। একক 20-তে থাকছে নরেন্দ্রনাথ মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী। এখানে এই যে ঔপন্যাসিকগুলির নাম পেলাম, নরেন্দ্রনাথ মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী, এনাদের যে বিশেষত্ব সেগুলি আপনাদের এখানে একক 20-তে রয়েছে। তাদের যে সমস্ত রচনা, উপন্যাস রচনা, ছোট গল্প রচনা বা বাংলা সাহিত্যে তাদের কি অবদান, সেগুলি আপনাদের একক 20-তে পড়তে হবে। একক 21-এ থাকছে অন্যান্য কথা সাহিত্যিক। অন্যান্য কথা সাহিত্যিক বলতে আপনাদের এখানে যে সমস্ত কথা সাহিত্যিকগুলি রয়েছে বা কথা ঔপন্যাসিক রয়েছে, সেই ঔপন্যাসিক ছাড়াও এখানে আরও অন্যান্য কথাশিল্পীদের পরিচয় দেওয়া হয়েছে, সেগুলি আপনাদের পড়তে হবে একক 21-এ। এরপর চলে যাব মডিউল 4। মডিউল 4-এ রয়েছে আপনাদের প্রবন্ধ। এখানে প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। একক 22-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী। অর্থাৎ প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা, তিনি কি কি প্রবন্ধ রচনা করেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিগত প্রবন্ধ থাকে, বস্তুগত প্রবন্ধ থাকে। তার যে প্রবন্ধের ভাগ এবং ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে কি কি পড়ছে, মানে ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে কি কি প্রবন্ধগুলি, কোন কোন প্রবন্ধগুলি পড়ছে, বস্তুগত প্রবন্ধের মধ্যে কোন কোন প্রবন্ধগুলি পড়ছে, সেগুলি আপনাদের একক 22-এ থাকছে। রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী কি কি প্রবন্ধ রচনা করেছিলেন, তার রচনাগুলির কি কি বিশেষত্ব, সেগুলি একক 22-এ পড়তে হচ্ছে। একক 23-এ থাকছে প্রমোদ চৌধুরী, গোপাল হালদার, সৈয়দ মুস্তাবা আলী এবং বুদ্ধদেব বসু। এখানেও একইভাবে তারা কি কি রচনা করেছেন সেগুলি আপনাদের একক 23-এর মধ্যে পড়তে হচ্ছে। অর্থাৎ প্রবন্ধ সাহিত্যে প্রমোদ চৌধুরীর যে অবদান সেটি উল্লেখ করুন, এই সমস্ত বিষয় পড়তে হবে। গোপাল হালদারের কি ভূমিকা প্রবন্ধ সাহিত্যে সেটি জানতে হবে। সৈয়দ মুস্তফা আলী কি কি রচনা করেছিলেন বা কোন কোন প্রবন্ধ তিনি রচনা করেছেন, সেগুলি আপনাদের এখানে থাকছে। বুদ্ধদেব বসুর প্রবন্ধ থাকছে এখানে। তো এই সমস্ত বিষয় মডিউল 4-এ থাকছে। মডিউল 4-এ প্রবন্ধ রয়েছে। মডিউল 5-এ রয়েছে সাময়িক পত্রপত্রিকা। এখানে সাময়িক পত্রপত্রিকায় রয়েছে কি না, একক 24-এ রয়েছে সবুজপত্র, কল্লোল, কালীকলম, প্রগতি এবং প্রবাসী। এবং এই সমস্ত পত্রিকাগুলির ভূমিকা কি, সেগুলি আপনাদের একক
24-এ পড়তে হচ্ছে এবং একক 25-এ থাকছে ভারতবর্ষ, শনিবারের চিঠি, পরিচয়, কবিতা এবং কৃত্তিহাস। অর্থাৎ ভারতবর্ষের ভূমিকা, ভারতবর্ষের পত্রিকার যে ভূমিকা রয়েছে সেটি এখানে থাকবে। শনিবারের চিঠির ভূমিকা, বিভিন্ন যে কবিতা রয়েছে তার ভূমিকা থাকছে। ছিল আপনাদের CCBG 7-এর সিলেবাস। সিলেবাসটি 5টি মডিউলে ছিল, আলোচনা করলাম। সবশেষে বলে রাখি, আপনাদের এক্সামের জন্য আমাদের সেন্টার থেকে নোটস নেওয়া চলছে। কেউ যদি নোটস নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং কারোর যদি মনে হয় আমাদের স্যাম্পল পেপার দেখবেন, তাহলে আমাদের স্যাম্পল পেপার আমাদের ওয়েবসাইট যেটি রয়েছে, ওয়েবসাইটে আপনারা গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। বিভিন্ন স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্সার সেট সেখানে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখবেন যে কোয়েশ্চেন অ্যান্সারটি আপনাদের অবশ্যই পছন্দ হবে, এবং যদি পছন্দ হয়ে থাকে নোটস নেওয়ার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন।